নমস্কার, শুভ সন্ধ্যা। আর আরোহীর কথার কুস্তি নিয়ে আপনাদের সঙ্গে আমি নিবেদিতা। আর কথার কুস্তিতে আজকে আমার বিষয় মমতার দিল্লি দরবার। ভয় পাবেন না তো, নিজেরা টাকা লুটে দেশটাকে লুঠেরায় পরিণত করে দিয়েছে। মুড়িতেও জিএসটি, খাবো কি? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। অযথা আমার গায়ে কালি ছেটানোর চেষ্টা করলে মনে রাখবেন, আলকাতরা কিন্তু আমার হাতেও আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিল্লি রওনা হয়েছেন দুপুরের বিমানে। নীতি আয়োগের বৈঠক ছাড়াও মোদি মমতা একান্তে আগামীকাল বৈঠক রয়েছে এবং এখানেই টুইস্ট এবং এখানেই উঠছে রাজনৈতিক বিভিন্ন প্রশ্ন যে মোদি মমতা হঠাৎ রাজ্যের যখন এই পরিস্থিতি তখন একান্তে সাক্ষাৎ, কী কারণ? ধন্ধে রয়েছেন বিজেপির রাজ্য বিধায়ক থেকে রাজ্য নেতৃত্ব, যে কোনো রকম সেটিং হবে না তো? এই নিয়েই আজকে স্টুডিওয় কথার কুস্তিতে আমার অতিথি যারা আলোচনা করবে, যারা কুস্তি করবে, তারা হলেন বিজেপির পক্ষ থেকে রয়েছেন পারিজাত চন্দ্র, আপনাকে অনেক স্বাগত, এবং শাসক দল তৃণমূলের তরফ থেকে রয়েছেন তিতান সাহা, তোমাকে অনেক স্বাগত। আমি প্রথমেই তিতানের কাছে প্রশ্ন রাখবো যে সত্যি কি তাহলে সেটিং করতে বিরোধীদের যেরকম অভিযোগ, সিপিএম থেকে কংগ্রেসের সর্বত্রই সবাই অভিযোগ করছে একযোগে যে মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি সেটিং করতে দিল্লি ছুটলেন, কি বলবে? প্রথম কথা বলতে গেলে সেটিং কথাটা আসছে কোথা থেকে আগে জানতে হবে। সেটিং করতে গেলে তো মমতা বন্দ্যোপাধ্যায় আরও আগে যেতে পারতো। মমতা বন্দ্যোপাধ্যায় যে সেটিং করতে যাচ্ছে এই কথাটা যারা তুলছে তার আগে তো শুভেন্দু অধিকারী দিল্লিতে চলে গেছে। মানে তার তাহলে চাপ পড়েছে, মানে তার কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কোনো ভরসা নেই যে কোনো একটা সেটিং হয়ে যেতে পারে। এবং আমরা দেখেছিলাম তিতান যে হচ্ছে শুভেন্দু অধিকারী যখন অমিত শাহজির সঙ্গে বৈঠক করলেন এবং বেরিয়ে বলেছিলেন যে কোনো রকম সাক্ষাৎ একান্ত বৈঠক হবে না, বা কোনো রকম ভয় আছে, তার মানে না ওনাদের ভয় আছে, মানে ওনাদের নিজের দলের প্রতি কোনো ভরসা নেই, ওনাদের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কোনো ভরসা নেই, যখন যার কাছে বিক্রি হয়ে যেতে পারে। তাহলে মানে কি, মানে তুমি কি বিরোধীদের কথায়? আমি তো আমার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছে, কেন যাচ্ছে? নতুন রাষ্ট্রপতি হয়েছে, তার সাথে দেখা করতে যাচ্ছে, তারপর নীতি আয়োগের বৈঠক আছে, নীতি আয়োগের বৈঠকে তো আমাদের মানে পদক্ষেপ নিতেই হবে, কারণ 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে পড়ে রয়েছে। মানে আমাদের বিরোধী দলনেতা যিনি হয়েছেন তিনি তো মানে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে এসছে, কেননা তিনি বরাবরই দেখছি মানে 100 দিনের টাকা বন্ধ করে দিচ্ছে, ওদিকে বাংলার বাড়ি প্রকল্পগুলো বন্ধ করে দিচ্ছে, মানে ওনার কাজই হচ্ছে বাংলার ক্ষতি করা, আর উনি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা, আমি পারিজাতদার কাছে প্রশ্ন রাখবো যে হচ্ছে এই যে বিরোধীদের দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে যখন এসএসসি দুর্নীতি সামনে এসেছে, সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের তিনি ইডি হেফাজতে রয়েছেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় মোদির সাক্ষাৎ করতে ছুটলেন দিল্লি, কি বলবেন? পুরোটাই কি সেটিং? ম্যাডাম, আমি প্রথমেই বলি, আপনি শুরু যখন করলেন তখন করলেন যে রাজ্য বিজেপির নেতৃত্ব এবং পশ্চিমবঙ্গে যারা বিজেপির নেতৃত্বে আছেন তারা ধন্দে আছেন। এখানে ধন্দের কোনো প্রশ্নই নয়। আমি 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 এই জায়গাতে আসবো, আমি শোনাবো। আমরা বিভিন্ন বিধায়কদের সঙ্গেও কথা বলেছিলাম, তারা কিন্তু একটাই কথা জানিয়েছে, না সেটিং হয়তো ঠিক নয়, কিন্তু যদি এরকমটা হয়, তার কারণ শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিলেন, দাবি করেছিলেন যে কোনো রকম সাক্ষাৎ হবে না একান্তে। তো এটা কিন্তু প্রশ্ন আপনাদের বিজেপির তরফ থেকেই আসছে যে যদি এরকম কিছু হয় তাহলে মনোবল ভাঙবে, বিজেপির প্রতি যে একটা যে বিজেপি লড়াইয়ে নেমেছে সেই মনোবলটা ভাঙতে পারে। তো আপনি কি বলবেন যে এই তৎপরতা কি কমবে? না, এবার আমি একটু বলে রাখি যে বিষয়টা একটু ইলাবোরেটলি বলা খুব দরকার। যে ফার্স্ট কথা হচ্ছে যে এই যে একটা সেটিং, মানে হঠাৎ করে মোদি মমতা দেখা করতে যাচ্ছেন, এটা নিয়ে একটা গুঞ্জন তৈরি হচ্ছে, এটা নিয়ে হঠাৎ করে একটা গুঞ্জন তৈরি হয়েছে। মিটিং আছে দাদা, আপনি প্লিজ আমাকে বলতে দিন। আচ্ছা, আপনি বলুন। হঠাৎ করে একটা গুঞ্জন তৈরি হচ্ছে, এবার গুঞ্জনটা নিয়ে আমরাও ভাবছি যে হঠাৎ এরকম ধরনের একটা কথা উঠছে কেন? এটা যেতেই পারে, একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে যেতেই পারে, এটা নিয়ে কথা উঠছে কেন? তখন আমরা যখন ব্যাপারটা নিয়ে অ্যানালাইসিস করছি তখন দেখছি যে মমতা ব্যানার্জির ব্যাকগ্রাউন্ডটা কি। মমতা ব্যানার্জির ব্যাকগ্রাউন্ড হচ্ছে উনি হচ্ছেন সিপিএম এর মানসপুত্রী,
এইবার কি হচ্ছে যে ভারতবর্ষের রাজনীতি যদি আমরা লক্ষ্য করি তাহলে একমাত্র বিজেপি একটা পার্টি, এবার বাকি যত আঞ্চলিক দল যত পার্টি আছে তারা কিন্তু সবাই এই বিজেপির ভয়ে সবাই একত্রিত হচ্ছে। আমরা দেখেছি, প্রকাশ্যে দেখেছি যে মমতা ব্যানার্জি সিপিএমকে অ্যাডভাইস করছে যে চপ কাটলেট খাইয়ে যে আপনাদের সংগঠনকে ধরুন। মমতা ব্যানার্জি অ্যাডভাইস দিচ্ছে, কাকে দিচ্ছে? সিপিএম কে। এবার সিপিএম প্রথম যখন ইলেকশন লড়তে এসেছিল তখন বাংলায় এসে বলে গেছে এক দুটো আচ্ছা আপনি আমাকে বলতে দিন না, আমাকে বলতে দিন। সিপিএম এর বিরুদ্ধে বলছি আপনারা তো রাগ হচ্ছে কেন? সিপিএম এর বিরুদ্ধে বলছি আপনারা তো রাগ হচ্ছে কেন? আমরা কোথায় তার সিপিএম কারণ হচ্ছে আপনারা ওই সিপিএম এর বি টিম, আপনারাই সিপিএম এর বি টিম। তার কারণ যে সিপিএম বরাবরই প্রোপাগান্ডা ছড়াতে একদম নাম্বার 1 একটা পার্টি, নাম্বার 1 একটা পার্টি যে বরাবর এই ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে এসেছে, শুধু একমাত্র এই হাওয়া ছড়াচ্ছে। এই যদি মনে করেন যদি এই জোট, এই সিপিএম এবং তৃণমূল কংগ্রেস তথা কংগ্রেস এদের যে জোট যদি মনে করে যে এই সব কথা বলে ভারতীয় জনতা পার্টির কর্মীদের মনোবলকে ভাঙবে, তারা একদম সেগুড়ে বালি, কোনোভাবেই ভাঙবে না। না, কোনো মতেই সম্ভব না। কারণ 137 জনকে আপনারা হত্যা করেছেন, 137 জনকে হত্যা করেছেন, আপনার সঙ্গে সিপিএম আপনার না, গোটা কথা আমি চলছে। একটু ইন্টারাপ্ট করছি যে হচ্ছে তিতান, আমি তোমার কথাও শুনবো, তবে পারিজাতদাকে আমি বলতে চাইছি যে বিজেপির রাজ্য নেতারা কিন্তু একটু হলেও দোলা চলে যে মোদি মমতা বৈঠক কি হতে চলেছে, কি হবে, তাহলে কি এরপর ইডির তৎপরতা কমে যাবে বাংলায়? দেখুন আমি একটা কথা বলছি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সেও দেখা করতে যাচ্ছে, যে কেরলের মুখ্যমন্ত্রী একদমই, কিন্তু আমরা এর বেশ কিছু সময় কিন্তু এরকম ঘটনা দেখিনি যখন রাজ্যের এরকম একটা পরিস্থিতি যে পার্থ চট্টোপাধ্যায় যিনি প্রাক্তন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন এবং মহাসচিব ছিলেন, তিনি ইডি হেফাজতে রয়েছেন এবং একটা রাজ্যের একটা মানে সাংঘাতিক অবস্থা, সব জায়গাতে চাকরি প্রার্থীরা যেখানে বসে রয়েছে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে, সেই পরিস্থিতিতে অন্য সময় গেলে তো এই প্রশ্ন উঠতো না নিশ্চয়ই, সেটা আপনিও খুব ভালো করে জানেন যে যে কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতেই পারে, মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দেখা এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যখন নীতি আয়োগের বৈঠক রয়েছে এবং নীতি আয়োগের বৈঠকে এর আগেও কিন্তু ভীষণ সন্তর্পণে এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হঠাৎ এই সময় সেটা নিয়ে কি বলবেন? এটা অ্যাজ আ পশ্চিমবঙ্গবাসী বাঙালি হিসাবে অত্যন্ত লজ্জাস্কর বিষয় যে আমাদের দেশের শিক্ষামন্ত্রী ছিলেন এক সময়, উনি আজকে জেলে, অন্যান্য দায়িত্ব উনি ছিলেন, এখন তিনি জেলে। এটা বাঙালি হিসাবে সত্যি একটা লজ্জার বিষয়। হয়তো বাকিদের লজ্জা নাও লাগতে পারে কারণ তাদের চামড়া অনেক মোটা হয়ে গেছে, ঠিক আছে, লাগছে তো লজ্জা, বাঙালি হিসাবে লজ্জা লাগছে তো, বাঙালি হিসাবে লজ্জা লাগছে তো। আপনারা তো পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারেন না, এইসব ডিভাইডেশন করে দেওয়া, আপনি বাঙালি কি করে বলছেন? পশ্চিমবঙ্গবাসী হিসাবে কথা বলতে পারেন না, লজ্জাটা আমাদের লাগছে বাঙালি হিসাবে। বাঙালিকে বাংলাতে বিভাগ করব, হিন্দুকে কি ধারণা হচ্ছে ভারতবাসী, একবার চিন্তা করে দেখুন। আপনারা কোটি কোটি টাকা আপনারা মেরেছেন, কাদের মেরেছেন? যারা চাকরি প্রার্থী, আমাদের দল একটা প্রবাদ আছে যে চোরের মায়ের বড় গলা, প্রত্যক্ষভাবে আমরা দেখছি যে চোরের মায়ের বড় গলা যে প্রবাদ বাক্যটি বাংলায় চলে, সেটা প্র্যাকটিক্যালি এই তৃণমূল নামক একটা দল এই কথাটা করছিল। যাই হোক, টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ফেরত করাচ্ছিল, সেই নিয়ে বসে আছেন টাকা, কোটি কোটি টাকা জনগণের মেরে বসে, সাধারণ মানুষের টাকা মানুষ ফেরত পাচ্ছিল, ফেরত দেবেন। সাধারণ মানুষ, মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাডভাইস করছে সিগারেট খান, 7,000 টাকা ফেরত দেবো। সাধারণ মানুষ টাকা ফেরত পাচ্ছিল, কিন্তু আপনারা আপনাদের ইডি কি করলো? আপনাদের ইডি কি করলো? জনসমাজে মিশতে পারছেন না, আপনাদের ইডি কি করলো? মানুষ টাকা ফেরত পেল, এতটা বছর হয়ে গেল মানুষ টাকা ফেরত পেল। সুদীপ্ত সেন বলছে, সুদীপ্ত সেন বলছে, কারণ সেই আলকাতরা আপনাদের মুখে মাখানো ছিল, মমতা ব্যানার্জি আলকাতরা রেখে দিয়েছে নিজের মুখে মারবে বলে। কয়েকটা দিন ওয়েট করে যান, নিজেদের মুখে আলকাতরা মাখতে হবে আপনাদের, আপনাদের যে নেতৃত্ব। আমরা ব্যক্তিগত আক্রমণে যাব না, আমরা একদম টপিকে প্রশ্ন শুনবো, উত্তর শুনবো। আমি তিতানের কাছেও যাব, তবে পারিজাতদাকে একটুখানি অ্যালাউ করো। পারিজাতদা, আমার বিষয় হচ্ছে যে আমরা এমন একটি দল করি, যখন আমরা বিরোধিতায় ছিলাম তখন রাষ্ট্র নির্মাণের জন্য, রাষ্ট্রের হিতের জন্য, ভারতবাসীর জন্য তথা পশ্চিমবঙ্গে যখন আমরা বিরোধী দল, সেখানে আমরা চাই পশ্চিমবঙ্গের সার্বিক উন্নতি হোক। সেই উন্নতির জন্য নীতি আয়োগে মুখ্যমন্ত্রী বারংবার যাওয়া উচিত ছিল, উনি এতবার গেলেন না, তার জাননি, সে তার ব্যক্তিগত বিষয়, তার প্রবলেম। তিনি ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গকে আলাদা করে দিতে চাইছেন,
আমি তাহলে জানি তাহলে কারণ এই পরিস্থিতিতে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, তাহলে কোথাও আপনারা গিয়ে একটু দোলাচল সৃষ্টি হচ্ছে না মনের মধ্যে, যে তাহলে কি ইডির তৎপরতা এবার কমে যাবে, তাহলে কি সত্যিই সেটিং হচ্ছে? এই সেটিং, এই শব্দটার সঙ্গে ঘোর বিরোধী আমরা। তার কারণ সেটিং যদি হতোই, বা আমি জানি না যে, দাদা আমাকে বলতে দিন, যদি এরকম হতো আমি জানি না এই সেন্ট্রাল যেসব এজেন্সিসরা আছে এর উপরে কারো কি হাত আছে কিনা আমার ঠিক জানা নেই, ঠিক আছে? এবার তারা, আপনি হাসুন, আর কিছুদিন পরে কাঁদবেন, এখন তো কাঁদছেন, কাঁদতে হবে এখনো, দেখুন না, কাঁদতে হবে আপনাদেরকে। তাই ইডি তার কাজ করছে, অন্যান্য সেন্ট্রাল এজেন্সিস যারা আছে তারা তাদের কাজ ঠিকঠাক করছে। কোন বিজেপির নেতাকে ধরেছে এখনো পর্যন্ত? আরে চোর ধরেছে বসায়, কোটি কোটি টাকা মেরেছে, সেই মর্মে কিচ্ছু বলছেন না আপনারা। আপনি একজন পশ্চিমবঙ্গবাসী, আপনি একজন যুবক, আপনি একজন পশ্চিমবঙ্গবাসী, আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন তো, আজ বুকে হাত দিয়ে বলুন তো, পার্থ চ্যাটার্জির কর্তৃত্বে আপনার কতটা লজ্জিত? আমরা অ্যাজ এ তৃণমূল কর্মী হিসাবে আমরা তার এগেইনস্টে ব্যবস্থা নিয়েছি। আমাদের উচ্চ নেতৃত্ব কবে নিয়েছেন? যখন পুলিশ জানা মন্ত্রীকে, গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, জানা গেছে তখন তার ব্যবস্থা নাকের নেওয়া হয়েছে। ডগায় পার্থ চ্যাটার্জি, যখনই জানা গেছে তারপরেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি তার আর আমরা ব্যক্তিগত চেয়েছি, একদম, একদম, আমরা পারিজাতদা, চেয়েছি তিতান, তার তাড়াতাড়ি সমাধান হোক। হ্যাঁ, ব্যবস্থা তোমরা নিয়েছো অবশ্যই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত সরকারি যেসব পদ ছিল দলের, সব পদ থেকে ওনাকে অপসারিত করেছেন এবং রিলিফ দিয়েছেন মন্ত্রিত্ব থেকে মুখ্যমন্ত্রী। কিন্তু তাতেও কি তোমরা তোমাদের দলের এই অপসারণ করেই কি দায় এড়াতে পারছো? মানে সম্ভব দায় এড়ানো, যেখানে এত দিন ধরে চাকরি প্রার্থীরা বসে রয়েছে? এবং পারিজাতদা যেটা বললেন যে তুমিও একজন যুবক, তোমারও চাকরির দরকার, তো সেখানে এত দিন ধরে এত জন চাকরি প্রার্থী বসে রয়েছে, তারা রোদ ঝড় জল বৃষ্টির মধ্যে বসে রয়েছে, সেখানে তোমার অনুভূতিটা কি বা তোমার বক্তব্যটা কি? দিক দিয়ে দেখতে গেলে তারা তাদের যে এত বড় দুর্নীতি, না দুর্নীতি, দেখুন দুর্নীতি এখনো ওইটা দুর্নীতি প্রমাণ হয়নি, যতক্ষণ না প্রমাণ হচ্ছে না ততক্ষণ দুর্নীতি আমি বলবো না। কিন্তু শিক্ষা ব্যবস্থা এখন চোখের উপরে মোটা পর্দা পড়ে গেলে শিক্ষা ব্যবস্থা এখন পরিণত হলে ওনাদের জন্য অনেক চেষ্টা করছেন। ইনি হচ্ছেন ডাইরেক্ট উদাহরণ একজন মেরুদণ্ডহীন দলদাসে পরিণত হওয়ার। আপনার দলদাসের কথা কাকে বলছেন আপনারা? আপামর পশ্চিমবঙ্গবাসী দেখছেন যে একজন দলদাসের পরিণতি কি হতে পারে, চোখের সামনে দেখছে যে কিন্তু আপনারা করে যাচ্ছেন পাহাড়, তা সত্ত্বেও অস্বীকার আমরা তো করছে। ব্যবস্থা নিয়েছি। আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আপনারা লুঙ্গি পরে শুভেন্দু অধিকারী হাতে করে টাকা নিয়েছে, তাকে আপনারা বিরোধী দলনেতা বানিয়েছেন। আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? সারদা কাণ্ডে রাতারাতি মদন মিত্র, ববি হাকিমকে তুলে আনছেন, সেখান থেকে শুভেন্দু অধিকারী অভিযুক্ত, তাকে কেন ছেড়ে দিচ্ছেন? আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন বলুন তো? আপনারা তাও একই কাণ্ডে তুলে এনেছে তো। আপনারা বিরোধী দলনেতা করেছেন একজন অন্য দল থেকে যাওয়া লোককে। আপনারা বিরোধী দলনেতা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন ব্যক্তিত্ব বসে গেছে, সেইখানে নারদাকাণ্ডের টাকা চুরি করা একটা লোক, সে আজকে মেয়র পদে বসে আছে। এটা বাঙালি হিসেবে আমাদের লজ্জা। নারদাকাণ্ড যখন উঠলোই, তিতান দুজনে কথা বললে কারোর কথা শুনতে পারবো না। আপনি যখন নারদাকাণ্ডের কথা তুললেন, তাহলে সেই নারদাকাণ্ডেতেই আমরা ভিডিওতে ক্যামেরার সামনে দেখিয়েছি যে টাকা নিচ্ছেন শুভেন্দু অধিকারী টাওয়ালে মুড়ে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলি, ল উইল টেক ইটস ওন কোর্স, ঠিক আছে? আইন যেভাবে চলছে চলবে। তাহলে আমাদের ক্ষেত্রে ভুল কথা কেন বলছে? আইন তো সেভাবেই চলছে। করছে তো, করছে, ভুল করছে না তো, আইন ভুল করছে না তো, একবারও বলিনি আইন ভুল করছে। ইডি যথেষ্ট ভাবে ঠিকঠাক ভাবে অ্যারেস্ট করেছে, অর্পিতাকে ঠিকঠাক ভাবে অ্যারেস্ট করেছে, প্রত্যেকটা প্রপার্টি সিজ করছে, তার টাকাগুলোকে সিজ করছে, আইন একদম ঠিক পথে চলছে। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে সেই কাজটা আরে কেন করবে না? যদি অভিযোগ থাকে, তার এগেইনস্টে অ্যালিগেশন আছে, ইনভেস্টিগেশন অবশ্যই হবে। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যে জিরো টলারেন্স করে করাপশনের এগেইনস্টে। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি, ওই কথা বলবেন না। রেজ্জাক মোল্লাকে আপনারা পার্টি নিয়ে বসে আছে। থেকে সরে যাচ্ছি, আমার একটা প্রশ্ন রয়েছে পারিজাতদা, আমরা টপিক থেকে সরে যাচ্ছি, আমার প্রশ্ন রয়েছে, আমার প্রশ্নটা শুনুন। যে নীতি আয়োগের বৈঠক, আমি দুজনের কাছে এই প্রশ্নটা, একই প্রশ্ন নিয়ে যাব, যে নীতি আয়োগের বৈঠক এর আগেও আমরা দেখেছি যে কেন্দ্র রাজ্য সম্পর্ক, যে পশ্চিমবঙ্গের সঙ্গে কেন্দ্রের কিন্তু একটা দূরত্ব তৈরি হচ্ছে ক্রমশ, এটা নিশ্চয়ই তোমরা দুজনেই মানবে। তো সেক্ষেত্রে হঠাৎ এবার নীতি আয়োগের বৈঠকে যে মমতার আগমন, সেক্ষেত্রে কি কেন্দ্র রাজ্যের যে দূরত্বটা তৈরি হচ্ছে সেটা কি মেটানোর তৈরি হচ্ছে বলা ভুল, দূরত্ব তৈরি করানো হচ্ছে না, সেটা কি মেটানোর জন্যই এবার মেটানোর কোনো প্রশ্ন নেই। সাধারণ মানুষ বাংলার যে প্রাপ্য টাকা বাংলাকে দিতে হবে, 100 দিনের প্রকল্প হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে কেন?
বাংলার বাড়ি প্রকল্প করেছে বলে তাহলে বাংলার মানুষ বাড়িঘর করতে পারবে না? মুখ্যমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে চালাতে হবে? এটা কোনো মানে আছে? একটা নামের জন্য একটা প্রকল্প বন্ধ হয়ে যাবে বাংলার মানুষের একদম জন্য? একদম কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই কি বলেছেন আমি শুনবো। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। বাংলার মানুষ মাথা নত করতে জানে না। आज बंगाल को 100 दिन का रुपया बंद कर दिया। जो गरीब लोग काम किया 7 महीना से उसको तनख्वाह नहीं मिल रहा है। बांग्ला में आवास योजना बंद कर दिया, ग्रामीण रास्ता बंद कर दिया। ऐसा क्या हुआ कि बंगाल को आप लोगों ने इकोनॉमिक ब्लॉकेट किया? ऐसा क्यों हुआ? पॉलिटिक्स में कोई जीतता है, कोई हारता है, लेकिन पॉलिटिक्स में आप हमको वोट नहीं दिया, इसी के लिए हम आपको खाना नहीं देंगे। अगर गरीब लोगों को रुपया नहीं मिलेगा तो सोचिए, बीजेपी पार्टी, हॉल पार्टी तो आपको डरते हैं, हम नहीं डरते हैं। हम ट्रेन करके, लड़ी करके हम पूरा आपको दिल्ली में जाएगा और घेराव करेगा दिल्ली का रास्ता में। एक 100 दिन का रुपया जल्दी से जल्दी दो, ये हमारा पौना रुपया है। गरीब लोग का काम करने का हक है, उसको रुपया क्यों बंद किया? और कहते हैं बांग्ला का नाम प्रोजेक्ट में क्यों रहेगा? क्यों नहीं रहेगा? अगर गुजरात का नाम रह सकता है, रहना चाहिए। अगर राजस्थान का नाम रहना चाहिए। अगर पंजाब का नाम है, रहना चाहिए। तो बंगाल में क्या गलती किया है आपको? আমরা দেখলাম 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বারবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মুখ্যমন্ত্রী নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে অভিযোগ করেছিলেন। আমি একদমই সরাসরি পারিজাতদার কাছে চলে যাব যে এই যে কেন্দ্রীয় বঞ্চনা দীর্ঘদিন ধরে মানে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনা, আপনারাও তো এ রাজ্যের, কি বলবেন? মানে সত্যি মানে কেন্দ্রীয় বঞ্চনা এভাবে কেন হচ্ছে? মমতা ব্যানার্জি সেন্ট্রালের যতগুলি প্রজেক্ট আছে সেগুলো সবগুলো নিজের নামে চালায়। এবার যখন টাকা পায় না তখন সেন্ট্রালের নামে দোষ দেয়। মমতা ব্যানার্জির নামে চলে এমনভাবে বলছে প্রজেক্টগুলো নিজের নামে চালায়। বাংলার নামে চলছে, বাংলার প্রজেক্ট বাংলার নামে চলছে। বাংলার নামে 20 টাকার যে পাউচ বিক্রি করছেন, ঠিক আছে, সেইটাতে সীমাবদ্ধ থাকুন আপনারা। ওটা মমতা ব্যানার্জির ঠিক আছে? প্রজেক্ট না, হ্যাঁ, ওটা মমতা আপনাদের ব্যানার্জির প্রজেক্ট। ওটা আপনাদের 20 টাকার প্রজেক্ট। পাউচ প্যাক মমতা ব্যানার্জির প্রজেক্ট। আর বলবেন না যুব সমাজকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা, কিছুদিন পরে সব টের পাবেন আপনারা। আস্তে আস্তে শ্রীলঙ্কা বানানোর চেষ্টা, আস্তে আস্তে পাকিস্তান বানানোর চেষ্টা, হিন্দু আর মুসলিমের মধ্যে ডিভাইড করে দিচ্ছে। আবার হিন্দু মুসলমানে নিয়ে আসছেন আপনি। হ্যাঁ, আপনারা করছেন তো। কোথায় নিয়ে আসছি? আপনি আপনারাই ডিবেটের করছেন। পয়েন্টটাকে এই যে আপনাদের গুমরাহ করার চেষ্টা, এই যে কেন আজকে এই সেটিং শব্দটা আনছেন, তার কারণটা হচ্ছে আপনারা সেদিন তো ভাবছেন, আপনারাই বলছেন। কোথায় বলছি আপনারা আপনাদের আনছেন আপনা- সিপিএম এর সঙ্গে আপনি ব্যাকটাপ ওনাকে হয়ে, একবার ভিডিও দেখান, সিপিএম setting এর এর কথা সঙ্গে কারা বলছে? ব্যাকটাপ হয়ে আপনারা মার্কেট এটাই খাওয়ানোর চেষ্টা করছেন। আরে আপনারা ব্যাকটাপ চাইছেন যে আমাদের ভারতীয় কারোর সাথে জনতা ব্যাকটাপ পার্টির হতে লাগে না। ভারতীয় জনতা আমরা- পার্টির কর্মীদের মনোবল দুর্বল হোক। মানে 137 আপনাদের জনকে কেমন হত্যা করা কর্মী? আপনি হয়েছে। বলুন তো আপনাদের কেমন কর্মী? 137 একটুতেই যাতে জনকে মনোবল হত্যা দুর্বল করা হয়ে যায়। হয়েছে। লড়াই করতে দেখুন, আপনাদের অমিত শাহ এসে বলে গেছে মমতা ব্যানার্জি মতন লড়াই করুন, লড়াই করতে শিখুন। কি কেমন কর্মী আপনাদের কাছ থেকে একটুতেই শিখতে মনোবল হবে ভেঙে লড়াই যাচ্ছে। করা। মানে আমার আপনারা কথায় চোর, আমার আপনারা কথাতে মনোবল বাটপার, ভেঙে আপনারা যাচ্ছে। লম্পট, এইসব মানে যতগুলো কেমন position কথা, আছে, আমার কথাতে এগুলো আপনাদের আপনারা কর্মীদের শেখাবেন। মনোবল ভেঙে যাচ্ছে। আপনারা কখনোই ভালো জিনিস আগে শেখাতে মনোবল পারেন ভেঙে না। একদম একদম ঠিক আছে। তাহলে তাহলে কি সেইটা এইবারে যে শেখাবেন বৈঠক, নীতি আয়োগের বৈঠক, যেটা একান্ত সাক্ষাৎ রয়েছে, সেটাতেও কি এই যে কেন্দ্রীয় বঞ্চনা সে বিষয়ে কথা হবে, বা হচ্ছে কেন্দ্রীয় যেসব টাকাগুলো আটকে রাখা হয়েছে সেইগুলো কি দেওয়ার কোনো পরিকল্পনা? আমি একটা কথা বলে দিই আপনাকে মাঝখানে বলছি, দেখুন আয়ুষ্মান যোজনাকে আমাদের পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট করতে দিল না। এরকম 137 খানা প্রজেক্ট আছে, কারা লাভবান হতো? পশ্চিমবঙ্গবাসী লাভবান হতো। এই যে আবার মাঝখানে লাভবান হয়েছে বলুন তো আগে। আপনি সেই ডেটা দেন দেখি, কারা কারা লাভবান হয়নি। আয়ুষ্মান ভারতে গোটা ভারতবর্ষ যারা যারা অ্যাডপ্ট করেছে তার প্রত্যেকে উপকৃত হয়েছে। আপনার কাছে কোনো ডেটা নেই, সেই ডেটা না হলে এটা হাওয়ায় বলা যায় না। উইথ ডেটা আপনি বলুন
পশ্চিমবঙ্গে 137খানা প্রজেক্ট বন্ধ করে দিয়েছে, প্রত্যেকটা যেগুলো আছে আমাদের যে করোনার সময় যেখানে ফ্রি ভ্যাকসিন দেওয়া হয়েছে। 137টার মধ্যে 37টা প্রজেক্টের নাম বলুন না দাদা অনেকগুলো আপনি বলছি, 37টা আপনারা বললাম তো আপনারা ঠিক আছে, আমি একটু চাইবো যে আমি যে প্রশ্নটা করেছি স্পেসিফিক ওনার থেকে আনসারটা চাইবো। আমি বলছি আমরা চাই পশ্চিমবঙ্গের উন্নতি, আমরা চাই পশ্চিমবঙ্গের প্রান্তিক স্তরে সেন্ট্রালে যা যা প্রজেক্টস আছে প্রান্তিক স্তরের লোকটিও সেখান থেকে যেন বঞ্চিত না হয়। যতই কাটমানিরা চেষ্টা করুক না, যতই দাবানোর চেষ্টা করুক না কেন, সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট এই আধার লিঙ্কের মাধ্যম করে দিয়ে জিরো ব্যাংক ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলিয়ে দিয়ে গরিব মানুষের এই 100 দিনের টাকা ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে ফেলার চেষ্টা করছে। এটা একটা সিস্টেম, এটা একটা সময় লাগবে। ডেফিনেটলি আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়ালি এগোচ্ছি, সেই দিকেই এগোচ্ছি। আস্তে আস্তে সবাই সেন্ট্রালের যত প্রজেক্টস আছে সেগুলো প্রান্তিক স্তরে পাবে। একদম, আপনি যখন বাধা দেওয়ার চেষ্টা প্রান্তিক করুন। স্তরের কথা বললেন, আমি ঠিক এই জায়গাতেই আপনাকে একটু ইন্টারাপ্ট করব যে প্রান্তিক মানুষ আমরা কাদেরকে জানি যে তারা একটু পিছিয়ে পড়া বা যাদের পয়সা কম বা যাদের রয়েছে, তো সেক্ষেত্রে মূল্য বৃদ্ধি নিয়ে আপনি কি বলবেন? আপনি তো একজন বাংলার মানুষ, বাংলা কেন মানে আপনি দেশের একজন নাগরিক, তো সেক্ষেত্রে এই হারে মূল্য বৃদ্ধি, হ্যাঁ সর্বত্র। আমি শোনাবো মুখ্যমন্ত্রীর যে জিএসটি বাইট রয়েছে, মুড়িতেও জিএসটি, তাহলে খাবে কি? আমি শোনাবো মুখ্যমন্ত্রীর বাইট। বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না? মুড়িতে কত জিএসটি? মিষ্টিতেও জিএসটি, মুড়িতেও জিএসটি, চিড়েতেও জিএসটি, দইতেও জিএসটি, লস্যিতেও জিএসটি, নকুলদানায় কত জিএসটি, বাতাসায় কত জিএসটি, নিম পাতায় কত জিএসটি। এই যে জিএসটি মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন, তো এই মূল্য বৃদ্ধি নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এই জিএসটি কিভাবে বসে না, এগুলো কিন্তু আমরা এই মিডিয়ার মাধ্যমে, যারা ধরুন কিছুই জানতো না তারাও কিন্তু আজকাল জানতে পারছে যে এই কাউন্সিলটা গঠন করা হয়েছে সমস্ত রাজ্য থেকে। অমিত মিত্র, কিন্তু মুড়ি তো বাংলা, না, আপনি যখন প্রান্তিক মানুষের কথা বললেন, মুড়ি একদম মানে গ্রাম বাংলার ঘরে ঘরে মানে সর্বত্র মানে সবাই খায় মুড়ি। এটা সেখানে প্যাকেটজাত মুড়ি, যাদের হিউজ বাল্ক, যারা বাল্কে বিজনেস করে তাদের ক্ষেত্রে জিএসটির একটা স্ল্যাব আছে, যে 20 লাখের নিচে আসলে তাকে জিএসটি দিতে হচ্ছে না, ঠিক আছে। যারা লুজ মুড়ি যারা কিনছে তাদের ক্ষেত্রে কিন্তু জিএসটি অ্যাপ্লিকেবল হচ্ছে না। এগুলো বুঝতে হবে, মানে প্র্যাকটিক্যালি বুঝতে হবে। আর মূল্যবৃদ্ধির কথা বলছেন, মূল্যবৃদ্ধি একমাত্র ভারতবর্ষ নেই, ভারতবর্ষের ইকোনমি ইন্ডিভিজুয়াল কোনো একটা ইকোনমি নয়, সেটা ওয়ার্ল্ড ইকোনমির সঙ্গে ডাইরেক্টলি ওতপ্রোতভাবে যুক্ত। আপনি একবার চারদিকে আমরা যদি তাকিয়ে দেখি, আমাদের আশেপাশের যেসব দেশগুলি আছে তাদের বর্তমান অবস্থা কি, তাদের পেট্রোলের দাম কোথায় যাচ্ছে, তাদের রাজ্য অবস্থা কি, তাদের মন্ত্রীদের ধরে ধরে মারছে, এগুলো আমাদের বিচার করতে হবে। সেইখানে আমরা ধন্যবাদ দেব যে নরেন্দ্র মোদীজির মতো একজন প্রধানমন্ত্রীকে শ্রীলঙ্কার সাথে তুলনা করবেন, আপনি পাকিস্তানের সঙ্গে তুলনা করুন, আপনি নেপালের ইকোনমির সঙ্গে তুলনা করুন, আপনি মায়ানমারের ইকোনমির সঙ্গে তুলনা, ওয়ার্ল্ড ইকোনমির সঙ্গে তুলনা করুন, তাহলেই বুঝতে পারবেন যে আমরা ভারতবাসীরা কতটা ফরচুনেট যে এখন প্রধানমন্ত্রী দেশে যেই গ্যাস আমরা 600 টাকায় নিতাম সেই গ্যাস 1100 টাকা। 2012 সালে 1200 টাকা সিলিন্ডার পিছু আমরা দিয়েছি। 2012 সালে 1200 টাকা সিলিন্ডার আমরা দিয়েছি। আপনারা সবকিছুতে জিএসটি আনছেন, যেমন পেট্রোল জিএসটি ডিজেলের কে উপর আনছে? জিএসটি কি সেন্ট্রাল গভর্নমেন্ট আনছে নাকি? আগে আপনি জানুন, তথ্যগুলো নিজে নিন, আগে জানুন আপনার সিনিয়রদের কাছ থেকে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে চালু এই যে জিএসটি সেন্ট্রাল গভর্নমেন্ট চালু হয়েছে। জিএসটি কারা করছে, জিএসটি কাউন্সিল কারা তার মধ্যে থাকছে, তার কনস্টিটিউশনটা কি, এটা আগে জানুন। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাত নেই। আমরা অ্যাপ্রুভাল কোথায় বলছি? আমরা বলছি পেট্রোল ডিজেলে জিএসটি আনুন, আমরা বলছি পেট্রোল ডিজেলে জিএসটি আনুন, যে সেগুলো তো আনা আপনারা আপনারা কোন জায়গাটা বলেছেন? এই হচ্ছে পেট্রোল ডিজেলের জন্য আমরা বারবার বলে আসছি জিএসটি আনুন, কিন্তু মমতা ব্যানার্জি আমরা দেখেছি প্রত্যেকটা রাজ্য যখন এই ক্রাইসিস পিরিয়ডে যখন তারা 5 টাকা 7 টাকা করে কমালো, মমতা ব্যানার্জি এমন একজন মহিলা যে 1 পয়সা কমানো না, 1 টাকা করে কমিয়েছিলেন, আপনি জানেন না? 1 টাকা করে কমিয়েছে, 1 টাকা করে সেটা গতবারে, এবার নয়। 5 টাকা প্রত্যেকটা রাজ্য কমিয়েছে, সেন্ট্রাল কমিয়েছে, রাজ্য কমিয়েছে, একমাত্র মমতা ব্যানার্জি কমায়নি। মমতা ব্যানার্জি কমায়নি কোনো 1 পয়সা। মানে যারা পেট্রোলে বা বাইকে করে যারা অফিসে যায়, ঠিক আছে, মমতা ব্যানার্জি যদি এতই জনদরদি হতো
তাহলে তিনি কি কমাতে পারতেন না? একদম মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই বিমানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিল্লি গিয়েছেন। নীতি আয়োগের বৈঠকেও যোগ দেবেন এবং তৃণমূলের যেসব সাংসদরা রয়েছে তাদের সঙ্গে বৈঠক করবেন। এবং আগামীকালের যে বৈঠক রয়েছে, মোদি মমতা যে সাক্ষাৎ রয়েছে, একান্ত সাক্ষাৎ, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যায় কিনা সেটাও আমাদের যেরকম নজর থাকবে। তবে এখানে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে আমরা কিন্তু বারবার দেখেছি, এটা তিতানের কাছে আমার প্রশ্ন থাকবে, যে আমরা বারবার দেখেছি যে ইডি এবং সিবিআই কয়লা কাণ্ডে ডেকেছেন, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন। তো সেখানে কি কোনো রকম, যেহেতু তাকে বারবার করে ডাকা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাহলে কি সেই কারণেই কোনো রকম কিছু করতেই দিল্লি সফর? যতবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে তিনি হাজির হয়েছেন, তিনি তাদের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে বেরিয়ে এসেছেন, তিনি ভয় পাননি। তিনি ওই কেন্দ্রের ভয়, যেটা ইডি সিবিআই লাগিয়ে দেবো পেছনে, এই ভয়টা উনি পাননি। ওনাকে যতবার ডাকা হয়েছে উনি ততবার হাজির হয়েছে, এখনো পর্যন্ত ওনাকে অ্যারেস্ট করার ক্ষমতা হয়নি। যদি এই কয়লা কাণ্ড বলছেন বা যা বলছেন, যেহেতু পার্থ চট্টোপাধ্যায় যেহেতু দেখুন, পার্থ চট্টোপাধ্যায়ের যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতে পারে, সেই জন্য নিজেকে সেফ করতেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাত্রা? একদমই না। আমাদের কেন্দ্রেতে সাংসদদের নিয়ে বৈঠক চলছে কন্টিনিউয়াসলি, এবং সংসদ ভবনে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রেগুলার একটা না একটা অ্যাক্টিভিটিস হয়ে যাচ্ছে। তো সেই ব্যাপারটাকে আরো উজ্জীবিত করবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন ওখানে, তাদের সাথে আলোচনা করবেন। আমি আমার তিতাস ভাইয়ের সঙ্গে একমত। আর এই ক্ষেত্রে বলবো বিশেষ করে যে যতই ওনারা চেষ্টা করুন না কেন যে জনগণকে, ইউথকে, মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এগেনস্টে নানা রকম মন্তব্য দিয়ে তাদের উস্কানোমূলক কাজ করার জন্য, আপনি মন কি বাত শোনান তাকে, তাহলে যখন আর কোনো কিছু করতে হবে না, আপনারা মন কি বাতই শুনিয়ে যান। জৈসি করনি ঐসি ভরনি, যেমন কর্ম তেমন ফল। কয়লার টাকা নিয়েছে, কাঠ খেয়েছে, নিশ্চয়ই বাকিটা করতে হবে। ঠিক আছে, কিচ্ছু করার নেই। দাঁড়া, সবে তো দেখেছে, হ্যাঁ যাচ্ছে তো। আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে, আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। কেন করতে পারছি না? আমি এই আরো ওই নিউজ চ্যানেলে বসে বলে গেলাম, আমার তিতাস ভাইয়ের যে মনোবাঞ্ছা, কেন অভিষেককে ধরা হচ্ছে না, ওনার মনোবাঞ্ছা পূর্ণ হবে ম্যাডাম। আপনি আপনার দলের নেতাদের গিয়ে বলুন, আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে, পূর্ণ হবে। না না, এটা আপনি কি করে মানে এত জোর দিয়ে বলছেন যে মনোবাঞ্ছা পূর্ণ হবে? তাহলে সেক্ষেত্রে যেহেতু একদমই তৃণমূল বারবার করে যখন বলেন যে হচ্ছে সিবিআই ইডি হচ্ছে তোতা কেন্দ্রে, শুনুন ম্যাডাম, আপনি বলুন তো কোন বিজেপি নেতাকে ইডি সিবিআই ধরেছে? ছিল যখন উনি আইটি মিনিস্টার ছিলেন, যখন শিল্পমন্ত্রী ছিলেন, সেই ক্যাপাসিটিতে উনি কোটি কোটি টাকা উনি মেরেছেন। এটা কবে আমরা জানতে পারলাম? যখন ইডি রেড করলো। তার আগে কি আমরা জানতে পেরেছিলাম? তাহলে এনারা যেটা জানেন না, আমি বলছি রেড করছে না ইডি এখনো পর্যন্ত। কেন করবে না? 6 কোটি টাকা যদি প্রয়োজন পড়ে, যদি দেখা যায়, শুনুন, ফার্স্ট কথা আছে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি, আগেও বলেছি এখনো বলছি, জিরো টলারেন্স। আমরা করাপশনের তৃণমূল থেকে কপি করছেন আপনারা। তৃণমূল থেকে কপি করব? দপ্তরে যখন বাবুল সুপ্রিয় দপ্তরের দায়িত্ব নিতে এসেছেন, সেখানে সুকান্ত মজুমদারের পাল্টা তিনি কিন্তু বলেছেন যে বিজেপিরও এরকম অনেক নেতার তিনি নাম বলে দিতে পারেন, যার বাড়িতে এই মুহূর্তে যদি সার্চ করা হয় তাহলে কিন্তু অনেক কিছু পাওয়া যাবে। ইডি সিবিআই তো ওনাদের হাতে রয়েছে, যাবে কি করে? বলতে চান না, আমি একটু শোনাবো। বিরোধীদের মতো ভাবছে, ওদেরকে ওরমভাবে ভাবতে দিন। এটাই তো আমাদের দেশে ফ্রিডম অফ এক্সপ্রেশন। তো সে লেট দেম থিঙ্ক, লেট দেম ডু, লেট দেম স্পিক দ্য ওয়ে দে ওয়ান্ট টু ডু। কিছু বললেই সেটা সত্যি যদি হয়ে যেত, হ্যাঁ, তাহলে তো আমি বলতাম আমি কিশোর কুমার। এই জন্যই বলছি যে আজকে কিশোর কুমারের জন্মদিন। হ্যাঁ, তো আমরা তো সেই জন্য কে কী বলছে তাতে বিশেষ কিছু এসে যায় না। প্লিজ আমাকে সিলেবাসের মধ্যে থাকতে দিন। আমি এই রাস্তা দিয়ে যাবো, আমাকে যদি অন্য কোথাও ধরতে পারেন আমি সব পলিটিক্যাল প্রশ্নের জবাব দেবো। এখন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাচ্ছেন সে তো সময়ই বলবে। তবে এটাও হতে পারে আপনারা কেন সবসময় উল্টোটা ভাবছেন, এটাও হতে পারে উনি নিয়ে যেতে বলেছেন, দেখুন এই পাঠাটা নিয়ে এসে এটা বলে দিতে হবে না। এই ধরনের কোনো আর্জি আমরা রাখিনি, কারণ প্রধানমন্ত্রীকে এই কথা বলা যায় না। প্রধানমন্ত্রী এমন একটি পদ। সুকান্ত মজুমদারও কিন্তু বললেন যে কেন দিল্লি যাচ্ছেন অভিষেক ব্যানার্জি, সেটা তো সবাই বুঝতে পারছে। না, দেখুন একটা কথা বলি, যে উনি তো এখনো সাংসদ,
তো উনি যাচ্ছেন এই বিষয়ে মানে ওনাদের কেউ যদি ভয়ে থাকে তার নিশ্চয়ই তার মধ্যে আছে, এই বিষয়টা তো আমরা জানতে পারছি না যে ভয় তো কেন আপনারা যাচ্ছেন। পাচ্ছেন। অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ থাকতে পারে, প্রশাসনিক নানা রকম কারণ থাকতে পারে, কারণ লেফটেন্যান্ট গভর্নর তারা যাচ্ছে, নানান মিনিস্টাররা তারা যাচ্ছেন। এবার অ্যাকচুয়ালি এখানে চাই আমরা সবসময় পজিটিভ দিক, আমরা প্রচণ্ড অপটিমিস্টিক, আমরা চাই পজিটিভ কিছু হোক, উন্নতি সবার হোক, সবকা সাথ সবকা বিকাশ যেই নাড়াটা প্রধানমন্ত্রী লাগিয়েছেন সেটা যেন সর্বক্ষেত্রে সেটা যেন অ্যাপ্লিকেবল হোক। কিন্তু এই কিছু ধরনের কিছু আঞ্চলিক দল আপনি ভালো করে লক্ষ্য করে দেবেন, পরিবারতন্ত্র এদের মধ্যে 100%, নিজের পরিবারকে বাঁচাতে, নিজের আপকামিং জেনারেশনকে। কোনটা তৃণমূল? শুধু তৃণমূল নয়, কংগ্রেস বলছি, বিজেপির নেই পরিবারতন্ত্র? না, বিজেপির একদমই নেই, বিজেপি পরিবারতন্ত্রে আমি একদমই বিশ্বাসী দিদানের থেকে না। না শুনবো। আমি এই ব্যাপারে ওনাকে আমি এই ব্যাপারে কোনো কে কাকে ব্যাগ দিয়ে মারছে তাহলে আমি নাম বলতে চাই না, ব্যাগ দিয়ে মারছে, এত উদ্যোক্তা আসে কোত্থেকে তাদের? নেক্সট পারসন কে তৃণমূলের? এত বিজেপি উদ্যোক্তা নেক্সট পারসন আসে কে? কোত্থেকে? বিজেপি নেক্সট পারসন কে? কেউ বলে দেখান দেখি। মানে ওনাদের নিজেদের মধ্যে BJP ওনাদের দিলীপ next ঘোষ person দিল্লিতে কে? বসে রয়েছে, সুকান্ত পশ্চিমবঙ্গ তাহলে অনুরাগ ভারতবর্ষে। ঠাকুর জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কি বলবেন? সরি, অনুরাগ ঠাকুর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ওরাও তো পরিবার কেন থেকেই বিজয় উঠে বর্গীকে আসা। ধরুন না আপনি, হ্যাঁ, বিজয়বর্গীয় সবাই, কৈলাসজিকে ভুলে গেলেন? বাংলায় কত মানুষের ডেভেলপ করলো উনি, আকাশ বিজয়বর্গী, কৈলাস চিড়ে বিজয়বর্গী। খাইয়ে গেল বাঙালি বিষয়টা হচ্ছে মানুষকে। যে আমরা যখন একদম ডাইরেক্ট দেখছি যে হ্যাঁ কৈলাস বিজয়বর্গীর ছেলে, সেও একজন এমএলএ, ঠিক আছে, কিন্তু সেও যে একজন যুব নেতা ছিল, সে যে একদম যুব নেতা প্রচন্ড পরিমাণে, সে বুথ লেভেল থেকে, সে দেয়াল লিখন থেকে সে আজকে এমএলএ হয়েছে। এই জায়গাটাকে বুঝতে হবে, তাকে একদম ডাইরেক্ট টেনে এমএলএ সিটে তাকে বসানো হয়নি, সে নিজে দাঁড়িয়ে থেকে সে আরো একটা লিখতো। উদাহরণ, শুভেন্দু অধিকারীও তো তিনিও নিজে পরিবারতন্ত্রের ফসল। দেখুন একটা কথা বলছি, শুভেন্দু অধিকারী নো ডাউট এখন আমাদের ওটা বিরোধী marketing দলনেতা, হচ্ছে নতুন। উনি এসছেন, উনি অন্য একটা না, রাজনৈতিক আপনাদের বিরোধী দলনেতা, আপনি কি করে অস্বীকার এটা করতে পারেন? না তার মানে তৃণমূল থেকে বারবার যেটা বলা হয় যে এই ইডি সিবিআই এক্ষেত্রে পরিবারতন্ত্রের ক্ষেত্রে যে বিজেপি তে গেলেই আর কিছুই গায়ে লাগে না, তাহলে কি সেটাই কোনোভাবে সত্যি হয়ে যাচ্ছে? দেখুন তাই যদি হতো, যে এটা একটা মস্ত বড় অ্যালিগেশন এই বিরোধীরা আনার চেষ্টা করে, কারণ এই যে অ্যালিগেশনস গুলো আনছে এগুলোকে যে ভালো করে অ্যানালাইসিস করে এটা আমি দেখতে ভালো করে পারবেন, শুনবো, আপনি বলুন। হ্যাঁ, যেগুলো অ্যানালাইসিস যদি করার হতো। চেষ্টা করেন দেখবেন যে সিপিএম আর টিএমসি ঠিক এগুলোকেই মার্কেটে বারবার করে খাওয়ানোর চেষ্টা করে। এবার যদি তাদের যদি লিস্ট আপনি দেখেন, ঋতব্রত সে কোত্থেকে এসছে, রেজ্জাক মোল্লা সে কোত্থেকে এসছে, বাবুল সুপ্রিয়কেও তারা নিয়েছে। এবার এদের লিস্ট আমরা ধরে রাখতে পারিনি বলে নিয়ে ইভেন এদের যে লিস্টগুলি আছে, যে তাকে ভালো করে লক্ষ্য করুন যে এরা প্রত্যেকে কারাপ্টেড, যে যা নিজের এরিয়াতে প্রত্যেকে কারাপ্টেড। আমরা বারবার বলছি যে নীতিনিষ্ঠ রাজনীতিতে আমরা বিশ্বাসী, আমরা করাপশন ফ্রি রাজনীতিতে বিশ্বাসী, আমরা কারাপশন ফ্রি রাজনীতিতে বিশ্বাসী বলে corrupted আপনার তো তো হঠাৎ করে আপনি শুভেন্দু বলে ভারতীয় দিতে পারেন জনতা না, দাদা, এটা তো পার্টির তদন্ত সাপেক্ষ কোর্ট মনিটর। ভারতীয় জনতা পার্টির এগেইনস্টে একটা করাপশন অ্যালিগেশনস নেই। 3G, এটা আপনি 2G, বলছেন। জিজাজি, এটা এগুলো আপনি সমস্ত বলছেন। অ্যালিগেশনস আছে। রাতারাতি অমিত শাহর 19 ছেলে বড় লোক হয়ে গেল, 8 কোটি। না ওটাকে 800 চ্যালেঞ্জ কোটি করেছি চলে গেল। আমরা, ওটাকে ডাইরেক্ট অমিত শাহ ডাইরেক্ট চ্যালেঞ্জ করেছে, ঠিক আছে। আচ্ছা আপনারা বলবেন না, আপনারা যেই দল থেকে বেরিয়ে এসেছেন, আরে মেন ব্যাপারটা আপনি তো আপনারা যেই দল আমি থেকে বললাম না বেরিয়ে আপনার এসেছেন, কথাটা সেই শুনবো, কংগ্রেস তার আপনি বাড়িতে বললেন ইডি না একটা চাপা খুব মারছে। ভালো কথা বললেন, আপনার কথা আপনার শুনতে বললাম- চাইলাম, কিন্তু আপনি একটা সঠিক উত্তর দিতে পারলেন না। আপনার কোন বিজেপি নেতার এগেইনস্টে ইডি সিবিআই হানা হয়েছে একটা দেখান তো। এটাই তো বলছি, হবে না তো। আরে কেন আরে আপনারা কি ক্ষমতায় মুশকিল? আছেন তো? আপনারা তো করছেন আপনারা crime। ক্ষমতায় আছেন তো? আপনারা করবেন ক্রাইম আর পুলিশ যাবে বিজেপির বাড়িতে, এটা হতে পারে না। এই যে মানে আপনারা crime করেনই না। ভেরি থ্যাঙ্কফুল টু এ তো- এ তো কালো টাকার মতন কথা বলছেন। আপনারা নরেন্দ্র কোনো বাড়িতে ইডি যাচ্ছে না। আরে যাচ্ছে কেন না, আপনারা যাবে? ক্ষমতায় আছেন না, বলে। তাহলে কেন শুভেন্দু যাবে? তা- অধিকারী আপনি এড়িয়ে কি করে যেতে পারেন? না শুভেন্দু উনি অধিকারীকে যে তো আমরা কথাটা ক্যামেরার বললেন, সামনে উনি যে দেখেছি, কথাটা দেখাচ্ছি। বললেন, আমি তাই বলছি যে বিজেপি আরে আপনারা ক্ষমতায় আছেন বলে তো যেতে পারছে না। আজকে যে নেতারা SSC দুর্নীতি, করাপশনের সঙ্গে সেক্ষেত্রে কখনোই কোন যুক্ত না। জেলা বেশি চাকরি পেয়েছে, কোন জেলা সেটাও আপনি দেখুন। আমি একটা কথা বলে দিই, Statistics এ। আমি একটা কথা বলে দিই, বিজেপির নেতারা কখনোই করাপশনের সঙ্গে যুক্ত না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমার উচ্চ শুধু নেতৃত্বের TMC প্রতি। নেতারা করাপশনের সঙ্গে যুক্ত, বিজেপির কথাই ঠিক আছে। আমি ফিরে আসছি কথার কুস্তি অনুষ্ঠানে, কোথাও যাবে না, এখনই ফিরছি একটি ছোট্ট বিরতির পর। ইডি আসলে ভয় পাবেন না তো। নিজেরা টাকা লুটে দেশটাকে লুঠেরায় পরিণত করে দিয়েছে। মুড়িতেও জিএসটি, খাবো কি? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। অযথা আমার গায়ে কালি ছেটানোর চেষ্টা করলে মনে রাখবেন, আলকাতরা কিন্তু আমার হাতেও আছে।
করে 3-এ পা। পুরনো খোলসকে ঝেড়ে ফেলে নতুনভাবে নতুন রূপে আসছে আরোহী নিউজ। এবার আরোহী নিউজের সঙ্গে মুঠোফোনে দুনিয়া বন্দি করুন আপনিও। রাজনীতি থেকে অর্থনীতি, ময়দান থেকে বিনোদন, বিনোদন দুনিয়ার সব খুঁটিনাটি এবং বিনোদনের নানা গল্প নিয়ে সব খবরের আপডেট দেব আমরা। মিথ্যের বাঁধন গড়িয়ে সত্য পথের দিশা দেখাবো আমরা। আমরা আরোহী, আমরা আরোহী নিউজ, আমরা আরোহী নিউজ। ডিজিটাল দুনিয়ায় বিপ্লব মানেই আরোহী নিউজ, সত্যের সাথে সত্যের পথে। ডিজিটাল দুনিয়ায় আমরাই এক নাম্বার। মিডিয়া আসলে ভয় পাবেন না তো। নিজেরা টাকা লুটে দেশটাকে লুঠেরায় পরিণত করে দিয়েছে। মুড়িতেও জিএসটি, খাবো কি? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। অযথা আমার গায়ে কালি ছেটানোর চেষ্টা করলে মনে রাখবেন, আলকাতরা কিন্তু আমার হাতেও আছে। ফিরলাম বিরতির পর। কথার কুস্তিতে আজকে আমরা আলোচনা করছি মমতার দিল্লি দরবার নিয়ে। আর মমতার দিল্লি দরবার রাজ্যের যখন এই পরিস্থিতি, ঠিক সেই সময় কিন্তু আগেও যেটা বললাম যে বিভিন্ন প্রশ্ন উঠছে এবং বিভিন্ন দিক থেকে বিরোধীরা কিন্তু সেটিং শব্দটা ব্যবহার করছে যে মমতার হঠাৎ এই দিল্লি যাত্রা সেটিং হবে না তো? রাজ্যে যে এসএসসি দুর্নীতি নিয়ে ইডি এত তৎপর, সেখানে কোথাও গিয়ে সেটা বাধাপ্রাপ্ত হবে না তো? ইডি কোথাও গিয়ে কমিয়ে দেবে না তো এই যাত্রা, বা এই যে শুরু হয়েছে সেটা নিয়ে আজকে আমরা স্টুডিও যেরকম আলোচনা করছি। কোথাও বিজেপি বিধায়করা কিন্তু সেটিং মানলেও, যে সেটিং করতে মমতা গেছেন কিন্তু মোদির তরফ থেকে এরকম কোনো কিছুই হবে না, সেক্ষেত্রে কোথাও গিয়ে কিন্তু মনে হচ্ছে যে বিজেপি রাজ্য নেতৃত্ব সামান্য হলেও দোলাচলে। আমি এই সংক্রান্ত একটি ফোনও শুনে নেব। আমি কথা বলেছিলাম অশোক দিন্দা, বিজেপির বিধায়ক, তার সঙ্গে আমি শুনে নেব তার বক্তব্য। ফার্স্ট অফ অল দিল্লি কি জন্য যাচ্ছে সেটা তো আমি বলতে পারবো না। আর যদি আপনি যে প্রশ্নটা করলেন আমাকে যে ইডির তৎপরতা কমবে, এখানে ইডি কিন্তু কোর্টের নির্দেশেই চলছে। এখানে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কিংবা মোদিজি কিংবা অমিত শাহজি কিংবা নাড্ডাজির কথাতে চলছে না, এখানে কোর্টের নির্দেশে চলছে। এখানে দুর্নীতি এতটাই বেশি, সেটা সবাই চোখের সামনে ক্যামেরাতে, সবাই সোশ্যাল মিডিয়াতে এবং নিউজে সবাই দেখেছে। সেটিং করতে দিল্লি যাচ্ছে, সেটা একটা বাংলার লজ্জা। আমাদের সিএম যাচ্ছে দিল্লি সেটিং করতে, এটা শুনতে একটা মানে আমি অ্যাজ এ বিধায়ক এবং বাংলার নাগরিক এবং অ্যাজ এ স্পোর্টস পার্সন হয়ে এই ওয়ার্ডটাই, মানে এইটা সেটিং করতে যাচ্ছে, অবশ্যই তো যাচ্ছে সেটিং করতে, কিন্তু সেই সেটিংটা কিন্তু ইডি এই চোর ধরো ব্যাপারটাতে নয়। এই সেটিং করতে যাচ্ছে এই কারণেই যে বাংলায় বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের যে দুর্নীতি আছে, 100 দিনের কাজ, প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে, তারপরে জল ভরো প্রকল্পে, প্রধানমন্ত্রী সড়ক যোজনা থেকে শুরু করে যে দুর্নীতিগুলো আছে, প্রত্যেক কটা দুর্নীতি দিয়ে ছাপ্পা মেরে স্ট্যাম্প মেরে যে কাজগুলো করছিল এবং বলছিল যেটাতে বাংলা করছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের টিম এসে তারা অলরেডি একটা সার্ভে করে গেছে। সেই পরিপ্রেক্ষিতে কিছু প্রজেক্টে তাদের টাকা বন্ধ করে রাখা হয়েছে, যেমন 100 দিনের কাজের টাকা বন্ধ আছে, আর এবং জল প্রকল্পের টাকা বন্ধ আছে। ইডির তৎপরতার কোনো ব্যাপারই না, এটা তো জাস্ট মানুষ ভাবছে যে এটা যাচ্ছে, একটা ভুয়ো খবর করছে। এটা ইডি পুরো
কোর্টের নির্দেশে চলছে এবং পুরো 10 কোটি বাংলার মানুষ এবং 150 কোটি ইন্ডিয়ার মানুষ এবং ওয়ার্ল্ডের সবাই দেখতে পেয়েছে। ফার্স্ট অফ অল আমরা শুনলাম বিজেপি বিধায়ক অশোক দিন্দার বক্তব্য এবং উনি যেটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি সেটিং করতে যান তাহলে সেটা বাংলার লজ্জা। তিতান কি বলবে? দেখুন, আমি প্রথমেই বলেছি সেটিং কথাটা কারা বলছে সেটা নিয়ে ভাবা উচিত আগে। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে কি কারণে সেটাও আপনাকে আগে বলেছি। তো অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি যাচ্ছে, অভিষেক ব্যানার্জির কাজ করবে, মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজ করবে? মমতা ব্যানার্জির কাজ হচ্ছে রাষ্ট্রপতির সাথে দেখা করা, তারপরে সেটা তো আমাদের আলাদা একটা পার্ট। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে, নীতি আয়োগের বৈঠকে যোগ দেবে এবং বিকেল বেলায় একান্ত মোদি মমতা সাক্ষাৎ। হ্যাঁ, সে সৌজন্য সাক্ষাৎ তো থাকতেই পারে না, এতদিন তো আমরা দেখিনি সৌজন্য সাক্ষাৎ। মাঝের মধ্যেই হয়েছে এবং যেটা অশোক দিনদার বক্তব্য যে এটা বাংলার লজ্জা, যদি সত্যি সেটিং করতে লজ্জা যান। তো ওনারা করে যাচ্ছে লজ্জা, মানে এই জিনিসটা যে সেটিং হয়ে যায় মানে ওনাদের এত কিসের ভয় আমি মাথায় ঢুকছে না তোমার ব্যাপারটা। ওনারা বারবার তো সেটিং নিয়ে ভয় পাচ্ছে। আপনি একটা কথার উত্তর দিন, সুকান্ত মজুমদার দিল্লিতে, দিলীপ ঘোষ দিল্লিতে, তাও কি দরকার পড়লো শুভেন্দু অধিকারীকে তড়িঘড়ি দিল্লি যেতে হলো? কি দরকার পড়লো? আপনি এই কথাটার উত্তরই পারেন। হ্যাঁ, তার মানে তো এটা কিছুটা হলেও এটা পরিষ্কার হচ্ছে। এবং তিনি কিন্তু বেরিয়ে মোদির যখন অমিত শাহজির সঙ্গে তিনি বৈঠক করেছেন, বেরিয়ে বলেছেন না কোনো রকম বৈঠকও হবে না এবং কোনো রকম কোনো যে পিছিয়ে আসা ইডির বা এরকম দোষীরা শাস্তি পাবে, কোনো রকম কিছু হবে না। তো এটা হঠাৎ করে তিনি বললেন, মানে তিনি আগে থেকেই জানতেন যে মোদি মমতার সাক্ষাৎ হলে এরকম কিছু ঘটনা ঘটতে পারে? পারিজাতদা দাদা বলতে পারবেন। শুনুন, কেরালার মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, এদের এগেনস্টেও গোল্ড স্ক্যাম বা টেন্ডার স্ক্যাম এগুলো হয়ে আছে। তারাও দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, এই সঙ্গে। তারাও কি তাহলে সেটিং করতে গেছিলেন? এই বিষয়টা না, এই শব্দটাতে আমার ঘোর আপত্তি। কেউ কারোর সঙ্গে দেখা করতে যেতেই পারে। আর প্রধানমন্ত্রীর তার গোটা ভারতবর্ষ, শুধু তাই না, টোটাল বিশ্বে কি চলছে সেই নিয়েও তাকে চিন্তা ভাবনা করতে হবে। আপনি যখন বলছেন যে সবাই দেখা করতে আসে, হ্যাঁ দেখা করতে আসে। এর আগেও আমরা দেখেছি যে লালু প্রসাদ যাদবের পুত্র, তিনিও কিন্তু একই অভিযোগ করেছেন যে আমাদেরকে সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে, আমাদেরকে জেলে পোড়া হচ্ছে। এবং শুধু লালু প্রসাদ যাদবেরই নয়, আরও বিরোধীরাও কিন্তু এমনটাই দাবি করেছে। পাশাপাশি রাজ্যের তৃণমূল তারাও দাবি করছে। মানে এটা নিয়ে কি বলবেন? কেন বারবার করে সব বিরোধীরাই একই কথা বলছে? শুনুন, কংগ্রেসের জেনেটিক্যাল প্রবলেম আছে। 1948 থেকে জিপ কেলেঙ্কারি থেকে আরম্ভ করে, বোফোর্স থেকে আরম্ভ করে সব কিছুতেই আছে। আর এনারা হচ্ছে কংগ্রেসেরই প্রোডাক্ট আর বাই প্রোডাক্ট। আপনারা সেটাকে ফলো করছেন, তার মানে আপনারা বলছেন এই যে কংগ্রেসকে ডিফেন্ড করবে, সিপিএম কে ডিফেন্ড করবে, কংগ্রেসকে ডিফেন্ড করবে, সিপিএম কে ডিফেন্ড করবে। এখান থেকে বোঝা যাচ্ছে তৃণমূলের প্রোডাক্ট। হ্যাঁ, অবশ্যই, আমরা তো সেটা বলছি না, আমরা তো অস্বীকার করছি না। তার মানে গণতন্ত্র কি এরকমই আছে যে আমার যদি কোনো পার্টিতে যদি আমার দম বন্ধ হয়ে আসে, তাহলে আমি অন্য কোনো পার্টিতে ভোট দিতে পারবো না, আমি কোনো অন্য পার্টিতে যেতে পারবো না? এনাদের যদি কথা বলি, তাপস চ্যাটার্জিকে একটা হারমাদ, ঋতব্রতকে হারমাদ, রেজ্জাক মোল্লাকে হারমাদ, তাদেরকে নিয়ে এনারা পাঠিয়েছেন গুরুংয়ের এগেনস্টে। কতগুলি মামলা করেছে, সেই গুরুংকে এখন কোলে নিয়ে বসে আছেন। তাহলে শুভেন্দু অধিকারী যে দিল্লিটা গেল, গিয়ে বলছে কোনো সেটিং হবে না। দিল্লিতে শুভেন্দু অধিকারী 100 বার যেতে পারে, এর আগে বহুবার গেছে। এই কথাটা কেন বললেন? এর আগে বহুবার গেছে। না না, এই যে সেটিং তত্ত্বটাকে আপনারা মার্কেটে চালানোর চেষ্টা করছেন। সেটিং কথাটা আসছে কোথা থেকে? আপনারা তৈরি করেছেন এটা সিপিএম এর সঙ্গে, কনাইভেন্স উইথ দ্য সিপিএম। সেটিং কথাটা এটা আপনাদের নেক্সাস, এটা আপনাদের নেক্সাস যে আপনারা মার্কেটে এই ধরনের একটা সেটিং তত্ত্বকে মার্কেটে খাওয়ানোর চেষ্টা করছেন, যাতে বিজেপি কর্মীদের মনোবল ভাঙে। 137 জনের পরিণাম হয়েছে, 137 জনকে মারা হয়েছে। একই কথা বলে যাব। আরে সেটাই তো আপনারা যেটা করেছেন, যেই কাজ করবেন। গুরুংয়ের কথা যখন তুললেন পারিজাতদা, গুরুং তো একটা সময় বিজেপিকেও সাপোর্ট করেছিল। তো তখন উনি যখন হারমাদ আপনি অভিযোগ করছেন, তাহলে সে সময় তাকে সিবিআই বা ইডি কেন ধরেনি? শুনুন, বিজেপি সাপোর্ট ছিল না, কথা বলি, মমতা ব্যানার্জি সাপোর্ট ছিল। তাহলে সেক্ষেত্রে তখন হারমাদ ছিল না, তখন তো আপনাদের কোলে বসেছিল। আমি বলছি মমতা ব্যানার্জিও একসময় আমাদের ইন্ডিয়ার শরিক ছিলেন, ঠিক আছে, রাইট? একদম। তখন মমতা ব্যানার্জির এগেইনস্টে কোনো অ্যালিগেশন ছিল না। মমতা ব্যানার্জি তেহলকা কাণ্ডে করলো কি, যে ওই একটা টাকা নেওয়া নিয়ে একটা সিন এসেছিল, ঠিক আছে, আমাদের এক্স প্রেসিডেন্ট ওনার আসছিল বাঙ্গারু লক্ষণজির, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাকেও পার্টি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে স্টেপ নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি এমন সততার প্রতীক,
ভাবতে লজ্জা লাগে। পরিবর্তনের নাম করে প্রতারণা, পশ্চিমবঙ্গবাসীকে যেইভাবে মমতা ব্যানার্জি করেছে প্রতারণা, আমি বলছি ডাইরেক্ট এই শব্দ আপনি প্রতারণা। হারমাদ প্রশ্নে শঙ্কর ঘোষকে কি সার্টিফিকেট দেবেন? না না শুনুন, এরা সবাই হচ্ছে হারমাদ। এই শঙ্কর ঘোষ না, আপনাদের আমরা- বিধায়ক। না, 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 না। আমরা নিলেই দোষ, ওনারা নিলে না না না, পুরো clear। আপনাদের লিস্ট আমি দিয়ে দিচ্ছি তো। আপনাদের সাউথ 24 পরগনায় কারা কারা এই আছেন, এখন তো কারা কারা আছেন তাদের লিস্ট আপনারা নিন একবার। আপনারাও তো আপনারা ওখান পুরোপুরি থেকে ওই বেছে হারমেদদের বেছে তুলেছিলেন। নিয়েই আপনারা বসে আছেন যাদের এখন। আপনাদের দলে থাকতে দম বন্ধ হয়ে যাচ্ছিল, অভিষেক ব্যানার্জি এখন দরজা খুলছে না, তাই কেউ আসতে পারছে না। কোথায় দরজা খুলছে না? যেদিন দরজা খুলে আপনারা দেবে- বললাম তো আরে বড় গণতন্ত্রের করে পক্ষে খুলছে না তো। লজ্জার বিষয় বড় যে করে মুকুল খুলতে রায়, পারছে না। মুকুল রায় বিজেপির পতাকা নিয়ে এখনো গায়ে মেখে আছে, কিন্তু কথা বলছে তৃণমূলের হয়ে। ও তো এটা বিজেপির কোথাও হয়ে কথা দেখা বলছে। যায়? এটাই তো বলছি, দুঃখ লজ্জার বিষয় তো এটাই, যে এটাই তো লজ্জার বিষয় যে মুকুল আপনারা- রায় যে বর্তমান অবস্থা, আপনাদের এটা তো একবারেই কাম্য নয়। সুস্থ গণতন্ত্রে এটা কি কাম্য যে মুকুল রায় যে অ্যাক্টিভিটিসটা করছেন কেউ কি এটাকে সহ্য করতে পারবে? আপনাদেরই তো নেতা বলছে ওনার মাথায় একটু প্রবলেম হয়ে গেছে। আপনারা তাকে আপনি শ্রমিকদার বক্তব্য তাহলে সাপোর্ট করছেন না? রাম কি আপনি- বলবেন? আপনি কি শ্রমিকদার বক্তব্য সাপোর্ট করছেন না? একদম তিতান, আমি কেন ওনার বলবো থেকে একটা প্রশ্ন জানতে চাইছি যে শঙ্কর ঘোষের হাতে চের ট্যাটু এবং উনার মুখে রাম। ওই বাম থেকে রাম একই। না না, আমি অ্যাকচুয়ালি ওনার বিষয়টা এখন যেটাই অতটুকু বলতে পারবো না এই মুহূর্তে, ঠিক আছে? যে বিষয়ে আমার সঙ্গে সম্যক ধারণা নেই, আমি ওই বিষয়ে বলতে পারবো না। কিন্তু আমি যে কথাটা বারবার করে যারা বলার বাম চেষ্টা করছি, তারাই রাম আপনাদের, এটা মানতে হ্যাঁ হবে ঋতব্রত আপনাদের। কার থেকে এসছে? অনেক ঋতব্রত দিন কোথা আগে থেকে এসছে? বেরিয়ে রেজ্জাক এসছে। মোল্লা কোথা থেকে এসছে? চলেও গেছে। তাহলে আর বেরিয়ে কোথায় চলে চলেও গেছে? কোথায় উনি চলে এখন গেছে? আমাদের দলের কোনো তাহলে সাংগঠনিক উত্তরবঙ্গের দায়িত্বে নেই। বিজেপি বিধায়কদের উনি সঙ্গে কি আমাদের কোনো রাজ্যের সাংগঠনিক সম্পর্কটা দায়িত্বে খুব একটা নেই। ভালো উনি নয়? আমাদের মানে স্পোক এটা পারসন কি না, বলতে উনি চাইছেন আমাদের আপনি? এমএলএ না। ভারতীয় জনতা পার্টি একটা পরিবার, যেখানে বুথ স্তরের যে কর্মী আর যে প্রধানমন্ত্রী, যে নিজেকে প্রধান সেবক বলে, একই সম্পর্ক, রেসপেক্টের জায়গাটা আমাদের এক। এইখানে কোনো উঁচু নিচু কিচ্ছু নেই। প্রত্যেকটা কর্মী ভারতীয় জনতা পার্টির কর্মী, একটা পরিবারের মতন। আমরা সবাই একে অপরের প্রতি তীব্র বিশ্বাস এবং পরিবারের লোক পরিবারের উপর ভরসা করে না। তীব্র বিশ্বাস এবং ভালোবাসা এবং ভরসা পরিবারের লোক পুরোটাই আছে। পরিবারের উপর ভরসা করে না। আজকে যদি ইডি যদি কাজ যদি না করতো, তাহলে পার্থ চ্যাটার্জির টাকার পাহাড় আমরা দেখতে পারতাম না। অর্পিতার নামে যেটা অপয়া পরিণত হয়েছে, এই ওদের কেমিস্ট্রিটা অপটা অপয়া হয়ে গেছে আর কি। এখন তো কপাল চাপড়াচ্ছে পার্থ চ্যাটার্জি মমতা ব্যানার্জির উপর ভরসা করে, ঠিক আছে? এই যে সুতোটা কত এইসব অবধি যে setting এর যাবে, খবর আপনাদের কাছে থাকে তার মানে। আপনারা তো রাখছেন যে মমতা ব্যানার্জি এইসব গিয়ে setting সেদিন এর খবর করছে। আপনাদের কাছে আপনাদের থাকে। ভয় পাওয়া আপনার উচিত। আগে আপনাদের নিজের দলের setting এর এনারা কথা ভয় ভাবুন। পেয়ে আছেন, এনারা ভয় পেয়ে আপনারা- আছেন। আরে ভয় এরা পেয়েছে মমতা আপনাদের ব্যানার্জির শুভেন্দু কাছে বাবু। রিকোয়েস্ট তাই তো করছে, দিল্লির কাছে তৈরি অভিষেকের কাছে রিকোয়েস্ট ভয় করছে, পেয়েছে কিছু আপনাদের ত্রাহিমাম শুভেন্দু বাবু। ত্রাহিমাম ত্রাহিমাম করছে এনারা, আপনাদের যে ভয় বাঁচান পেয়েছে আমাদেরকে। শুভেন্দু বাবু। ভয় কেউ যদি বাঁচবে না না। পেতো তাহলে তো যে যে সেখান থেকে করাপশন দিল্লি বা দিল্লির যে কাছে যে চলে করাপশন যেত। করেছে কেউ বাঁচবে না, সবাইকে জেলের ঘানি পিছতে হবে। একদম তিতান, আমি তিতানের কাছে একটা প্রশ্ন রাখবো যে সেক্ষেত্রে শুভেন্দুর প্রশ্ন মানে আমরা প্রসঙ্গ অনেকবার দাদার কাছে আলোচনা করলাম। সেক্ষেত্রে তোমার কাছে আমার প্রশ্ন যে যারা যারা বিজেপিতে এসেছিল তোমাদের দল থেকে, আমরা দেখেছিলাম ভোটের আগে, তারা তো আবারও ফিরে গেছে। তখন তোমরা বলেছিলে, তোমাদের দলের এটাই বক্তব্য ছিল যে পচা যারা রয়েছে, যা হচ্ছে পচা শামুকে পা কেটে লাভ নেই, বা যারা মীর জাফর তারা দল থেকে বেরিয়ে গিয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারী বাদে প্রতিটা মানুষই কিন্তু ফিরে গিয়েছে। তাদেরকে আমরা তোমার অ্যাকসেপ্ট করলে কিভাবে? দেখুন, অ্যাকসেপ্ট করার ব্যাপার, এটা রাজনৈতিক মঞ্চ, এখানে মানুষ মানুষের জন্য কাজ করতে চায়। তো তারা পশ্চিমবঙ্গে হয়ে কাজ করতে চেয়েছিল, অভিষেক ব্যানার্জির সাথে যোগাযোগ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করেছে, তাদেরকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কিন্তু তাদেরকে এখনও সেইভাবে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়নি। যেমন আপনাকে একটা কথা বলছি, রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথা, ওনাকে ত্রিপুরার দায়িত্ব হ্যাঁ, পাঠানো হয়েছে। ত্রিপুরার দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রিপুরাতে ত্রিপুরার আপনারা দায়িত্ব, সংগঠন করতে পশ্চিমবঙ্গের দায়িত্ব চাইছেন। দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের আপনারা যাকেই হোক দিতে তো হতোই সংগঠনের দায়িত্ব। হ্যাঁ। সব্যসাচী দত্ত, হ্যাঁ, অর্জুন ওনাকে সিং, proof হয়ে আসতে সব্যসাচী হবে না। দত্তকে কি ডেপুটি মেয়র দেওয়া হয়েছে বিধাননগরের? ওনাকে প্রুফ হয়ে অর্জুন সিং মেয়র সাংগঠনিক থেকে দায়িত্বে ডেপুটি মেয়র, রয়েছেন। আপনি বলুন না, মেয়র থেকে ডেপুটি মেয়র, মানে দায়িত্বে তো রয়েছেন। বললাম তো মানুষের জন্য কাজ করেছেন এবং ওরা, আমরা দেখেছিলাম ওনাদেরকে যে ভুল অভিষেক বোঝানো ব্যানার্জি- হয়েছে পরবর্তীতে। অভিষেক ব্যানার্জি বলেছিলেন ওনার ওয়াইফকে, যেদিন সব্যসাচী দেখা করতে গিয়েছিলেন, যে খুব ভালো উপহার দেব, সেদিনকে জন্মদিন ছিল, তো বলেছিল খুব ভালো উপহার দেব, এবং তারপরেই আমরা দেখেছিলাম ডেপুটি মেয়র। না, আরো ওনা- একটা বিষয়, বিজেপির বিধায়ক কিভাবে, বিশ্বজিৎ দাস কিভাবে জেলা সভাপতি হতে পারে তৃণমূলের বাগদার এই বনগাঁ? ব্যাপারটা আমার জানা নেই, এই ব্যাপারটা আমার জানা নেই, আমি মানে ব্যাপারটা এটাই জানলে বলছি বলতে পারতাম। যে দেখুন, যারা ভোট দেন তারা তো একটা বিশ্বাসের সঙ্গে ভোট দেন। এবার সেই ক্ষেত্রে এই ধরনের নেতারা তারাই গদ্দারি করেন, পার্টির সঙ্গে শুধু না, জনগণের সঙ্গে গদ্দারি করেন।
আজকে না, যারা গদ্দারি তো কৃষ্ণনগর আপনারাও থেকে- করছেন। কৃষ্ণনগরে আমি বলছি গদ্দারকে তো আমরা সাপোর্ট করি না, গদ্দারকে গদ্দারকে তো আমরা support দলের করি না বিরোধী আমরা। দলনেতা করে রেখেছে, সাপোর্ট এবার করেন না মানে কৃষ্ণনগরে যে গদ্দারি তো। ভোটে সেইখানে যদি আমাদের ঘরের ছেলে সেও সেখান থেকে জিততো, কৃষ্ণনগরের সিটটা আমাদের জেতা সিট ছিল। আরে আপনারা কোথায় লাস্ট জিতেছেন বলুন তো, কোথায় জিতেছেন আপনারা? হ্যাঁ, ত্রিপুরা সিটেই আপনারা সব জিতে এসেছেন। ত্রিপুরা? সেখান থেকে আরে মানে বাংলা নিয়ে নিচে কথা কিছু হচ্ছে, করতে বাংলায় পারে কথা না। বলুন না, ত্রিপুরার আন্তর্জাতিক কথা কেন বলছেন? পার্টি তো আপনারা, সর্বভারতীয় টিএমসি, হ্যাঁ, পশ্চিমবঙ্গের বাইরে দেখুন, পা রাখতে পারেননি আপনারা। পা রাখার চেষ্টা দেখ, ওইসব চলছে, কথা পা রাখুন। রাখবো, নিশ্চয়ই রাখবো, সময় কথা বলবো পা কিন্তু এই রাখার। ভোটের মানুষের যে একটা সমর্থন, সেখানে কিন্তু আমরা দেখলাম যে জোকা ইএসআইতে পার্থ চট্টোপাধ্যায়ের ওপরে জুতো ছুঁড়ে মারলেন এক মহিলা, যে ক্ষোভের যে একটা বিস্ফোরণ ঘটলো আমরা দেখলাম। তাহলে কি আপনারা মনে করেন যে আগামী দিনে সামনেই পঞ্চায়েত ভোট রয়েছে, তারপরেই লোকসভা রয়েছে, সেক্ষেত্রে আপনারা এখনো সেই জনসমর্থনটা এই মুহূর্তে দাঁড়িয়ে পাবেন এই দুর্নীতির দেখুন, পরেও? প্রথম কথা হচ্ছে দল নতুনভাবে তৈরি হচ্ছে এখন। দলে যারা দুর্নীতিগ্রস্ত ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে দল থেকে। যেরকম মন্ত্রিসভার রদবদল এবং আমরা দেখলাম সাংগঠনিক রদবদল, সমস্ত জেলা সভাপতিদের রিশাফল দেখুন, করা হলো। সবকিছুই শুরু থেকে আমরা আবার তৈরি করার চেষ্টা করছি। তো আমরা কি রেজাল্ট হবে আমরা মানুষের রায়ের দিকে তাকিয়ে থাকবো। মানুষ কি রায় দেবে আমরা সেটা মাথা পেতে নেব। মানুষ তো না, ওই তাহলে- 200 পার তাহলে 200 পার শুনে এখানেই লাফিয়ে তো 200 পার এখানে- করেনি। এখানে মানুষ প্রশ্ন তো যে 210 এ গিয়ে দুর্নীতি তৃণমূলকে তাহলে জিতিয়েছে। ছিল। দুর্নীতি তাহলে ছিল, তাই দুর্নীতিগ্রস্ত দেখুন, মানুষদের দুর্নীতি এখন আপনারা সরিয়ে দিলেন। দুর্নীতি আমরা এখনো কাছে কি প্রমাণ আর আম হয়নি। ফলবে? আমরা কাছে আমরাই ফলবে। দুর্নীতি এরা তো এখনো corruption প্রমাণিত থেকে হয়নি। শুরু, দুর্নীতি প্রমাণ হলে দল সারদা ব্যবস্থা থেকে নেবে তার শুরু, against এ। সারদাতেই শেষ। এরা যদি পুরোপুরি corrupted সারদার party। কথাই বলছে, এরা তাহলে তো শুনুন, আমরা সুদীপ্ত সেনকে ফিরিয়ে এই আনতাম না যে এখানে। জুতোর বাংলার বাড়ি মানুষের টাকা মেরেছে, ফেরত করতাম না তো পার্থ আমরা। চ্যাটার্জিকে জুতোর বাড়ি মেরেছে। আমি বলতে উনি কেন চাই মেরেছে এটা সেটা পার্থ আগে জেনে চ্যাটার্জিকে কথা বলুন। মারেনি। উনি এটা কেন মেরেছে মেরেছে সেটা আগে TMC জেনে কে, কথা এটা বলুন আপনি। মেরেছে আপনি নেত্রীকে। জানেন না। এটা টোটাল টিএমসি কে জুতো বাড়ি মেরেছে একজন আপনি জনগণ। জানেন না। সবাই উনি 500 কেন টাকায় মেরেছে বিক্রি সেটা হয় আগে না। জানুন। আপনারা উনি চেষ্টা কেন করেছিলেন মেরেছে সেটা যে আগে গ্রামের জানুন। মা বোনেদের 500 টাকায় আপনারা তাদেরকে কিনবেন, সে জুতো ছেড়ে মেরে দিয়েছে আপনারা তো আপনাদেরকে। 100 দিনের কাজ করে জুতো মানুষের দিয়ে টাকাটা মেরেছে বন্ধ করে আপনাদেরকে। দিচ্ছেন। এখনো নিজেদেরকে সাধারণ শুধরান। মানুষের টাকা আপনারা এখনো বন্ধ করে নিজে- দিচ্ছেন। সারদা কাণ্ডের টাকা নিয়ে আপনার নেত্রী বলছে সিগারেট খেয়ে টাকা ফেরত দিতে হবে, 20 টাকার পাউচ খেয়ে টাকা কি ফেরত দিতে করে হবে। টাকা ফেরত দেবে সেটা ছি, তো ছি, ছি, ব্যক্তি ছি, ছি। বুঝবে। লজ্জা, আপনারা তো লজ্জা, সেই লজ্জা। মানুষের টাকা ফেরত করতে আপনার দেননি। লজ্জা, লজ্জা। আপনারা মানে এতদিনে আর আপনাদের বলবেন না, আর ইডি বলবেন সিবিআই কি না। করেছে? আর বলবেন সারদা না। নিয়ে আপনাদের ইডি সিবিআই কি এইবার করেছে দেখুন, আপনারা? শ্রীলঙ্কাতে প্রত্যেকটা নেতা মন্ত্রীকে দিয়ে জনগণ ওই শ্রীলঙ্কাতে পিটাচ্ছে। আপনাদের মোদিকে ঠিক কাউকে সেরকম পাঠান। ভাবে রাস্তায় নামবে জনগণ। এই টিএমসির প্রত্যেকটি নেতা মন্ত্রীকে বন্ধু আপনাদের জুতো দিলীপ পেটা ঘোষকে করবে শ্রীলঙ্কাতে জনগণ। পাঠান, তাহলে আর শ্রীলঙ্কা কয়েকটা দাঁড় করিয়ে দিন- দেবে। আর শুধু কয়েকটা দিন অপেক্ষা করে যান যে অপেক্ষা পশ্চিমবঙ্গের আপনারা করুন। আপামর জনগণ এই টিএমসির বুথ লেভেল থেকে আরম্ভ করে আপনাদের সর্বোচ্চ কর্মীদের ব্যক্তিত্ব অপেক্ষা যারা করতে আছে, বলুন, যারা ভয় এদের পাচ্ছে। প্রত্যেকে যারা লাক্সারি গাড়িতে ঘোরে, যারা কোটি কোটি টাকা দামের বাড়িতে থাকে, তাদেরকে টেনে হিচড়ে নামাবে এই পশ্চিমবঙ্গের জনগণ। আর এদেরকে কিভাবে আপনাদের জুতো পেটা পার্টি করবে অফিসটা কোটি কোটি সেটা আপনাদের টাকার। টিভি মিডিয়ার মাধ্যমে আপনাদের আমরা সবাই কেন্দ্রীয় পার্টি দেখব। অফিসটা কোটি কোটি টাকার। আপনাদের কেন্দ্রীয় পার্টি অফিসটা কোটি কোটি টাকার। এটা আমাদের আপনাদের অমনি- বলছি তো, টিভি মিডিয়ায় সেই টাকার পাহাড় আমরা সবাই দেখেছি। টাকার পাহাড় তো আমরা তো সেই টালির চালেই পড়ে রয়েছি। টাকার পাহাড় কথা বলছি। ওই কথা আর বলবেন না। যদি টালির এখন চাল থেকে মুখ টাকা বের করে আপনি দেখান এখানে না। নিজে লজ্জা পেয়ে যাবেন। শেষ, তাই শেষ করতেই হচ্ছে, কুস্তি চলতে থাকবে। কিন্তু আরোহী নিউজ দেখতে থাকুন, আপাতত এ পর্যন্তই। এগিয়ে আসলে ভয় পাবেন না তো। নিজেরা টাকা লুটে দেশটাকে লুঠেরায় পরিণত করে দিয়েছে। মুড়িতেও জিএসটি, খাবো কি? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। অযথা আমার গায়ে কালি ছেটানোর চেষ্টা করলে মনে রাখবেন, আলকাতরা কিন্তু আমার হাতেও আছে।